মধ্যবিত্ত পরিবারে কিছু অভ্যাস আর কিছু অপচয় পরিবর্তন আনলেই আপনিও বছর শেষে কোটিপতি হতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। বাহিরের প্রকৃতির মতো সুন্দর এই পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। আল্লাহর সৃষ্টি যে জিনিসগুলো আছে এগুলা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর সকাল সকাল যদি আপনি সবুজ গাছপালা দেখতে পারেন তাহলে আপনার চোখের জ্যোতি বাড়বে। এই কথাটা আমার আম্মু বলতো যে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সবুজ গাছগাছালির দিকে ভালো করে তাকিয়ে থাকবা, একদম ভোরে উঠে দেখবা তোমার চোখের জ্যোতি বাড়ে। তো আসলে সকালবেলা একটু হাঁটাচলা করলে বাহিরের ঠান্ডা স্নিগ্ধ বাতাস যদি গায়ে লাগে, প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশগুলো যদি মন ভরে উপভোগ করতে পারেন, দেখবেন আপনি মানসিকভাবে খুব ভালো আছেন, শারীরিকভাবেও খুবই ভালো আছেন। আর আমরা মধ্যবিত্তরা যারা আছি তারা কিন্তু আমাদের নিজেদের সুস্থ রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা আমাদের একটা অসুখ বিসুখ হলে বা নিত্যদিন যদি কোনো ওষুধ খাওয়ার মতো কোনো রোগ হয় তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটা বিপদে পড়ে যেতে হয়। কারণ হচ্ছে নিত্যদিন ওষুধ খাওয়ার মতো বাড়তি টাকা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা বোঝা হয়ে যায়। কারণ সবার ইনকাম তো আর ওরকম হাই সোসাইটির মতো না। আমরা মধ্যবিত্তরা যারা আছে তাদের ইনকাম বা তাদের খরচটা একটা লিমিটের ভিতরে থাকে। ওই লিমিটের ভিতরে থাকার পরে যদি ওইখানে বাড়তি কিছু ওষুধের টাকা অ্যাড হয় তখন কিন্তু একটা বোঝা, মানে উপরে একটা বোঝা হয়ে যায়। তো যাই হোক, এজন্য প্রত্যেকটা মানুষ উচিত তার নিজেকে সুস্থ রাখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থতা হচ্ছে সকল সুখের মূল। আপনি সুস্থ থাকলে আপনার সংসারে কাজ করতে ভালো লাগবে, আপনার সন্তানদের সেবা করতে ভালো লাগবে, আপনার হাজবেন্ডের কথাও আপনার কাছে ভালো লাগবে, হাজবেন্ডের কাছেও আপনাকে ভালো লাগবে। আর আপনি যদি দিন রাত অসুস্থ হয়ে থাকেন, হ্যাঁ, ঘরের ভিতরে মানে একটা রুগী রুগী ভাব থাকে, তখন দিন শেষে দেখবেন আপনার হাজবেন্ড বাইরে থেকে কাজ করে আসুক বা যাই করুক, পুরুষ মানুষ তো ঘরে এসে যদি বউর মিষ্টি হাসিটা দেখে মুখের ভিতরে তাহলে তাদের অনেক ভালো লাগে। আর যখন বাইরে থেকে এসে দেখে যে বউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বা মন খারাপ, তখন তাদের কিন্তু আর ঘরের ভিতরে শান্তি লাগে না, তখন তারা বাইরে শান্তি খুঁজতে যায়। তো যাই হোক, সকালবেলা হেঁটে আল্লাহর সৃষ্টি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে উপভোগ করে বাসায় চলে আসলাম। আর এসে নাস্তা টাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে নাস্তা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো দুপুরের রান্না থেকেই শুরু করলাম। আর এখানে দেখেন গরুর ভুঁড়ি। এই গরুর ভুঁড়ি কিন্তু আমার মনে হয় না যে এমন কোনো মানুষ নাই যে তাদের পছন্দ না। ব্যক্তিগতভাবে আমার গরুর মাংসর চাইতে গরুর বট অনেক অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে। তো এগুলা আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, জাস্ট শুধু ফ্রিজ থেকে বের করে বরফটা গলিয়ে ছোট ছোট করে কেটে দেন ম্যারিনেট করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে লাকড়ি চুলাতে মানে যখন রান্না করতাম তখন হচ্ছে অনেক সময় নিয়ে ধীরে ধীরে পাতিলার মধ্যে রান্না করছি, কিন্তু গ্যাসের মধ্যে হচ্ছে এত সময় নিয়ে যদি আমি পাতিলার মধ্যে রান্না করতে যাই তাহলে আমার অনেক গ্যাস চলে যাবে। আর যেহেতু আমি একটা হিসাবের ভিতরে পুরোটা মাস চালাই, তো মাসের আগে যদি আমার গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়। তখন হচ্ছে আমার হাওলাত করতে হবে টাকা বা কারো কাছে ধার চাইতে হবে, কারণ আমার তো একটা লিমিটের ভিতরে চলতে হয়, তাই না? তো সেই জন্য আমি অপচয় না করে চেষ্টা করি যে যেভাবে আমার ভালো হবে বা আমার লাভ হবে আমি ওইভাবেই চলার জন্য। তো আমি সেই জন্য প্রেশার কুকারে মাত্র 30 মিনিটের দমে হচ্ছে গিয়ে বটটা বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে আমার সময়টাও বাঁচলো, তারপরে হচ্ছে আমার গ্যাসটাও বাঁচছে। মানে অন্তপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগতো যদি আমি পাতিলায় রান্না করতাম। মাটির চুলার হিসাব হচ্ছে অন্য, তখন আনলিমিটেড লাকড়ি দিয়ে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্না করা যায়। তো আর লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক মজা। তো
তো যাই হোক, আমার এই প্রেশার কুকারটা রান্না অনেক মজা। এটা সৌদি আরব থেকে আমার হাজব্যান্ড আনছে। তো দেখেন বটটা কি সুন্দর আসছে কালারটা, আর একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। মূলত যেদিন বট রান্না করে ওই দিন কিন্তু কেউ খেতে পারে না, একটু শক্ত শক্ত থাকে, বট সহজে সিদ্ধ হইতে চায় না। কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করার কারণে আমার মানে বট তরকারিটা একদম সফট নরম হয়ে গেছে। আমি তো এই মানে রান্না দেখে লোভ সামলাইতে পারি নাই, কি বলবো সত্যি কথা গাইজ। আমি মানে গোসল করা বাদ দিয়ে আগে খেতে বসে পড়েছি। মানে বট প্রতি আমি একটু বেশি দুর্বল, আমার অনেক পছন্দ বট তরকারি। মানে অনেকে বলে যে বট নাকি ভাজা ভাজা করে মানে খেতে পারে, এছাড়া খেতে পারে না। আমাকে যেভাবে দিবেন আমি ওইভাবেই খেতে পারবো, ভাজা খেতে পারবো, রান্না খেতে পারবো। মানে ব্যক্তিগতভাবে আমার অনেক অনেক পছন্দ। আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি, ঝাল তরকারি আমার বাচ্চারাও খেতে পারে, আমিও খেতে পারি, সেজন্য তরকারিটা একটু লাল লাল হয়েছে। তো যাই হোক, একদম সফট হয়ে গেছে, খেতে খুবই মজা লাগতেছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গোসল করতে যাব। আমি বট তরকারি লোভ সামলাতে পারি না বিদায় আজকে গোসল করার আগেই খেতে বসে গেছি। তো আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবেই চালাই, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কিন্তু শখ আছে কিন্তু সাধ্য নেই। তো আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আমরা আমাদের শখ আহ্লাদ পূরণ করতে পারি, আমাদের অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত। আমি আমার সাধ্যের বাইরে যদি কোনো কিছু আবদার করি তাহলে তো হবে না, সেটা আমার হাজব্যান্ডের প্রতি আমার জুলুম হয়ে যাবে। বা আমার সন্তানরা যদি আমাদের সাধ্যের বাইরে যদি কিছু আবদার করে, তখন আমাদের উপরেও হচ্ছে জুলুম করা হয়ে। আর হচ্ছে সংসার হয়েছে এমন একটা জিনিস, আপনি দেখবেন অনেক সময় এরকম হয় যে বাসায় একদম বাড়তি কিছু লাইট জ্বালায় রাখেন, হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু শুধু ফ্যান চলতে থাকে, বা একজাস্ট ফ্যান অনেক লং টাইম চালু করে রাখেন, বা অন্যান্য জিনিসগুলো যেমন সুইচগুলো চালু করে রাখেন। তো এগুলা থেকে কিন্তু এক ইউনিট প্রায় 9 টাকার মতো। তো আপনার এক ইউনিট 2 ইউনিট করে যদি আপনি সেভ করতে পারেন দৈনিক, তাহলে কিন্তু আপনার কারেন্ট বিল থেকে হচ্ছে অনেকটা টাকায় সেভ হয়ে যাবে। কারেন্টটা আপনার ব্যবহারের উপরে কিন্তু এটা বিল আসে। তা আপনি যতটা সেফটিভাবে মানে ব্যবহার করতে পারেন ততটাই আপনার জন্য উপকার, ততটাই আপনার টাকা থাকবে, বাঁচবে, আর নয়তো বা টাকা বেশি দিতে হবে। তো এই দিকগুলা দিয়ে কিন্তু আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু এই দিক দিয়ে একটু হাজব্যান্ডকে হেল্প করতে পারি বা সেভ করতে পারি। কারণ হচ্ছে আমরা হয়তো বা বাহিরে গিয়ে ইনকাম করে তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারবো না, বা টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু দিন শেষে নিজে সুস্থ থেকে তাদের সেবা করে বা নিজের ঘরের বাড়তি অপচয়গুলো কমিয়ে যদি হাজব্যান্ডকে একটু হেল্প করতে পারি, সেটাও কিন্তু হাজব্যান্ডের অনেক বড় একটা হেল্প হয়ে যায়, বা হচ্ছে তার জন্য একটা স্বস্তি আসে। তো আমি আমার সাধ্যের ভিতরে যতটুকু করা সম্ভব অতটুকুই করি। আমি রান্নাবান্নাগুলোও হচ্ছে একদম মানে আমার যেভাবে রান্না করলে খুব দ্রুত তাড়াতাড়ি হবে, বা হচ্ছে আমার গ্যাস কম যাবে, আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি। মানে আপনারা জানলে অবাক হবেন, মাত্র 1000 টাকার গ্যাস ভরে আনি, আমার 1000 টাকার গ্যাস দিয়ে পুরো একটা মাস যায়। এটা কিন্তু অনেকেই শুনে অবাক হবেন যে 1000 টাকার গ্যাস দিয়ে কীভাবে 1 মাস চালাতে পারে। আমি এভাবেই চালাই। আমার কিন্তু মানে কারেন্টের কোনো চুলা নেই বা কোনো কিছু নেই, আমি জাস্ট সিলিন্ডারেই রান্না করি সবসময়। সিলিন্ডারে রান্না করেও হচ্ছে আমি গ্যাস পাম্প থেকে ভরে নিয়ে আসি। লোকদের কাছ থেকে আনলে হচ্ছে গিয়ে আমার 1300-1400 টাকা দিতে হয়, বা অনেক সময় গ্যাসের দাম বাড়া থাকলে 1500-1600 টাকা দিতে হয়। তো আমি একবার ওনাদের কাছ থেকে এনেছিলাম হচ্ছে 1400 টাকা দিয়ে। তো ওই ওই ডিব্বাটাও না আমার পুরো 1 মাসই গেছে। পরে চিন্তা করলাম যে আমি ওনাদের কাছ থেকে 1400 টাকা দিয়ে এনে যদি আমার 1 মাস যায়, তাহলে আমি গিয়ে যদি একটা গাড়ি দিয়ে ভরে নিয়ে আসি, আমার যাওয়া আসায় আমার 50 টাকা ভাড়া যাবে। তো আমার 50 টাকা ভাড়া গেলে আমি 1000 টাকার গ্যাস ভরে আনলে আমার কত হচ্ছে এখানে, আমার হচ্ছে গিয়ে প্রায় 350 টাকার মতো সেভ হচ্ছে। তো সমস্যা কি, আমি যদি আমার 1400 টাকার গ্যাস যদি 1 মাস যায়, আবার আমার 1000 টাকার গ্যাসও যদি আমার 1 মাস যায়, তাহলে আমি 1000 টাকার গ্যাস ভরে আমি চালাবো। তো সেই জন্য আমি সবসময় গ্যাস পাম্প থেকে আমি গ্যাস ভরে নিয়ে আসি। আমার আসা যাওয়া হচ্ছে আমার 50 টাকা গাড়ি ভাড়া লাগে। তো 1050 টাকার ভিতরে আমি আমার পুরো একটা মাস আমি গ্যাসের বোতলের মানে গ্যাসটা চালাতে পারি। তো আমি
টাকার গ্যাস ১ মাস চালাই, এই কথাটা অনেকেই শুনে অবাক হয়। মানে আমাদের পরিচিত পার্সন যারা আছে বা আত্মীয়স্বজন যাদের সাথে আমার রেগুলারলি কথা হয় বা মাঝে, মাঝে কথা হয় বা বলি, তারা অবাক হয় যে আমাদের তো অনেকের ২ ডিব্বা গ্যাসও লাগে, মানে ২ টা বোতলের গ্যাস লাগে, একটা তা হয় না। আর তুমি ১,০০০ টাকার গ্যাস দিয়ে কীভাবে চলতে পারো? আসলে চলাটা হচ্ছে নিজের কাছে। আপনি চাইলে একদিনে লাখ টাকা খরচ করতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে আপনি ২০০ টাকা দিয়েও আপনি আপনার পুরো দিনটা চালাতে পারবেন। খরচের কোনো শেষ নেই। আপনার সাধ্য অনুযায়ী আপনার চলতে হবে। আপনার চিন্তা করতে হবে যে আজকে যে আমি ভরপুর খাবো, খরচ করব, কালকে আমি মানে আমি খেতে পারবো কিনা বা আমার ভরপুর আছে কিনা, আগামীকালের জন্য আমার রাখতে হবে কিনা। আগামীকালের জন্য আমার রেখেই তো আজকে খেতে হবে, তাই না? আজকে আমি পেট ভরে খেয়ে কী লাভ যদি আমার আগামীকাল উপাস থাকতে হয়? এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো বিষয়টা হচ্ছে এরকমই, আজকে আমি অনেক খরচ করব, কালকে আমার টানাটানি লেগে যাবে, আমি অন্যের কাছে গিয়ে ধার চাইবো, অন্যের কাছ থেকে আমি আনবো। ঠিক আছে, আমাকে ১ দিন দিবে, ২ দিন দিবে, ৩ দিনের মাথায় মানুষ বিরক্ত হয়ে যাবে। তখন আমার সাথে মানুষ চল বন্ধ করে দিবে, বলবে যে আমাকে দেখলে তারা মনে মনে হচ্ছে একটু বিরক্ত বোধ মনে করবে। তো আমার দরকার আছে যে আমি কারো কাছ থেকে ধার এনে তার বিরক্তের কারণ হইতে আমি আমার নিজেরটা দিয়ে যদি আমি ভালো চলতে পারি, ভালো থাকতে পারি, তো সমস্যা কি? আমার একটু হিসাব করে চলাতে যদি আমি ভালো থাকি, আমি অন্যের বিরক্তের কারণ না হই, তাহলে তো এটা আমি দিন শেষে লাভবান। আমি মনে করি দিন শেষে আমি কোটিপতি, মানে লক্ষ লক্ষ টাকা মানুষের থাকলেও মানুষের কিন্তু মানে সম্মান জিনিসটা থাকে না। অনেকে আছে যে তার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু সে অন্যের বিরক্তের কারণ তার ভিতরে কোনো হিসাব নেই, তার ভিতরে কোনো রুলস রেগুলেশন নেই। আপনি যদি একটা রুলসের ভিতরে চলেন, অবশ্যই আপনি মানুষের কাছে সম্মান পাবেন। আর সম্মান কিন্তু অবশ্যই টাকার উপরে নির্ভর করে, কিন্তু আপনার চলাফেরা আচার আচরণের উপরে অনেকটা নির্ভর করে আপনাকে কে কতটুকু সম্মান দিবে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আমার ভিডিও, আমার ভয়েস, আমাকে আপনাদের ভালো লাগে মানে একটা বোন হিসেবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।